Dear students, welcome to Grace Law Academy. It is our presentation on offer and acceptance. আমরা আজকে offer and acceptance সম্বন্ধে জানব। আমরা জানি একটা চুক্তি হতে হলে প্রথমত একটা এগ্রিমেন্ট হতে হয়। একটা এগ্রিমেন্ট হতে হলে একটা অফার এবং একটা অ্যাকসেপ্টেন্স থাকতে হয়। An agreement requires an offer and a matching acceptance. It is an offer and an acceptance that makes an agreement. তার মানে এগ্রিমেন্ট হতে হলে প্রথমে একটা অফার থাকতে হয়। তো আমরা কিভাবে বুঝবো একটা কমিউনিকেশন অথবা একটা প্রপোজাল অফার কিনা? এটা বুঝতে হলে দেখতে হবে এই প্রপোজালে অথবা কমিউনিকেশনে দুইটা রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করেছে কিনা। দেখতে হবে এই কমিউনিকেশনে উইলিংনেস এক্সপ্রেস করা হয়েছে না কিনা টু এনগেজ ইন এ কন্ট্রাক্ট অন স্পেসিফাইড টার্মস। তার মানে নির্দিষ্ট শর্তে চুক্তি করার আগ্রহ প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত দেয়ার মাস্ট বি এ ক্লিয়ার ইন্টেনশন অ্যান্ড কমিটমেন্ট টু বি লিগালি বাউন্ড। দ্বিতীয়ত এই নির্দিষ্ট শর্তে চুক্তিতে উপনীত হওয়ার একটা ইচ্ছা থাকতে হবে। তার মানে আমি যদি বলি আমার গাড়িটা আমি 10,000 টাকা আপনার কাছে বিক্রি করব, এখানে কি নির্দিষ্ট শর্তে চুক্তি করার আগ্রহ আছে? হ্যাঁ আছে। তাহলে দেখতে হবে এখানে কি আমার ইচ্ছা আছে? এই 10,000 টাকায় আপনি রাজি থাকলে আমি আইনত বাধ্য থাকব? আছে। তাহলে আমার এই কথাটা একটা অফার হবে। এই অফার সংক্রান্ত এই ডেফিনেশন আমরা যে কেস থেকে খুঁজে পাই সে কেসের নাম হচ্ছে গিবসন ভার্সেস ম্যানচেস্টার সিটি কাউন্সিল। এখন সব কমিউনিকেশন অথবা সব প্রপোজাল অফার হবে না। কিছু কিছু প্রপোজাল, কিছু কিছু কমিউনিকেশন ইনভাইটেশন টু ট্রিট অথবা আইটিটি হিসেবে গণ্য করা হবে। একটু আগে বলছিলাম অফার হতে হলে আপনার আগ্রহ থাকতে হবে নির্দিষ্ট শর্তে চুক্তি করার এবং ইচ্ছা থাকতে হবে এই শর্তে অপরপক্ষ রাজি থাকলে আপনি আইনত বাধ্য থাকবেন। কিন্তু এই দুইটা শর্তের একটা বা একাধিকটা যদি অনুপস্থিত থাকে তাহলে এই কমিউনিকেশনকে অফার হিসেবে গণ্য করা হয় না। তখন এই কমিউনিকেশনকে অথবা প্রপোজালকে ইনভাইটেশন টু ট্রিট বলা হয় অথবা আইটিটি বলা হয়। আইটিটিতে ইচ্ছা লাগে টু এন্টার ইনটু নেগোসিয়েশন। ফর এক্সাম্পল আমি দোকানে যদি কোনো জিনিস সাজায় রাখি অথবা ডিসপ্লে করি, এই ডিসপ্লেতে আমার কি আছে? আমার আগ্রহ আছে নির্দিষ্ট শর্তে চুক্তি করার, কিন্তু আমার এই ইচ্ছা নাই, ইন্টেনশন নাই যে আমি এই শর্তে যে কিনতে চাচ্ছে সে রাজি থাকলে আমি তাকে বিক্রি করতে বাধ্য থাকবো। আমি বিক্রি করলেও করতে পারি, নাও করতে পারি। এখন অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে এই যে অ্যাডভার্টাইজমেন্ট অথবা বিজ্ঞপ্তি, এটা কি অফার হবে না ইনভাইটেশন টু ট্রিট হবে? একটা সোজা উত্তর হচ্ছে একটা বিজ্ঞাপন, একটা অ্যাডভার্টাইজমেন্ট একটা ইনভাইটেশন টু ট্রিটও হতে পারে অথবা একটা অফারও হতে পারে। তো আমরা কীভাবে বুঝবো যে এটা ইনভাইটেশন টু ট্রিট না অফার? দেখতে হবে বিজ্ঞাপনটা কোন ধরনের চুক্তির জন্য দেওয়া হয়েছে। চুক্তি এই প্রেক্ষিতে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বায়োল্যাটারাল কন্ট্রাক্ট, একটা হচ্ছে ইউনিল্যাটারাল কন্ট্রাক্ট। বায়োল্যাটারাল কন্ট্রাক্টে ধরেন আমি বিজ্ঞপ্তি দিয়েছি যে আমার গাড়িটা 10,000 টাকায় বিক্রি করব। তো এখানে আপনি যে অ্যাকসেপ্ট করবেন আর একটা প্রমিসের মাধ্যমে করবেন। এই ধরনের ক্ষেত্রে উভয় পক্ষ এক্সচেঞ্জ প্রমিসেস, সেক্ষেত্রে বিজ্ঞাপনটাকে আইটিটি হিসেবে গণ্য করা হয়। তার মানে বায়োল্যাটারাল কন্ট্রাক্টে যেখানে উভয় পক্ষ কী করছে? প্রমিস করছে, সেই ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টকে শুধু আইটিটি হিসেবে গণ্য করা হয়। এর কেস হচ্ছে পার্ট্রিজ ভার্সেস ক্রিটেন্ডেন। পার্ট্রিজ ভার্সেস ক্রিটেন্ডেন। আর ইউনিল্যাটারাল কন্ট্রাক্টে যেখানে এক পক্ষ প্রমিস করে অন্য পক্ষ অ্যাকসেপ্ট করে পারফরমেন্সের মাধ্যমে। ধরেন আমার কুকুর হারিয়ে গেছে, আমি বিজ্ঞপ্তি দিলাম
যে যে কুকুর খুঁজে বের করে দিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেব। এই ক্ষেত্রে আমি প্রমিস করছি টাকা দেব, আর আপনি কোনো প্রমিস করছেন না, আপনি অ্যাকসেপ্টেন্সটা করছেন কুকুর খুঁজে বের করে দিয়ে, অথবা নদীর সাথে পার হতে পারলে 10,000 টাকা পুরস্কার। সেক্ষেত্রে আপনি একটা কাজের মাধ্যমে অ্যাকসেপ্টেন্স করছেন। এই ধরনের ক্ষেত্রে এই বিজ্ঞাপনটাকে অফার হিসেবে গণ্য করা হয়। এর কেস হচ্ছে কার্লিল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানি। এখন একটা অফার যদি হয়, যিনি অফার করেন তার নাম হচ্ছে অফারর, এবং তিনি এই অফারটাকে কার নিকট পৌঁছাইতে হয়? অফারের নিকট পৌঁছাইতে হয়। অফারই যদি না জেনে অ্যাকসেপ্টেন্স করে, অথবা যখন অ্যাকসেপ্টেন্স করেছে তখন যদি অফারের কথা ভুলে যেয়ে থাকে, তখন তার অ্যাকসেপ্টেন্সটাকে ভ্যালিড অ্যাকসেপ্টেন্স হিসাবে গণ্য করা হয় না। এর কেস অথরিটি হচ্ছে অস্ট্রেলিয়ান কেস অফ আর ভার্সেস ক্লার্ক। কিন্তু গিভেন্স অ্যান্ড প্রক্টরস নামে একটা কেস বলছে যে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হওয়ার আগে যদি নলেজ ডেভেলপ করে অফারির, সেক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স ভ্যালিড অ্যাকসেপ্টেন্স হতে পারে। এই ক্ষেত্রে এক খুনিকে ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তো আমরা এর আগেই পড়েছি, কার্লিল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানিতে বলেছে এই বিজ্ঞাপন যেহেতু ইউনিল্যাটারাল কন্ট্রাক্টে, যেহেতু অ্যাকসেপ্টেন্স হবে পারফরমেন্সের মাধ্যমে, সেহেতু এই বিজ্ঞাপন অফার ছিল, এবং যিনি অ্যাকসেপ্টেন্স করছিলেন তার প্রথমে জ্ঞান ছিল না, কিন্তু এই অ্যাকসেপ্টেন্সটা অফারের নিকট পৌঁছানোর আগেই তিনি এই অফার সম্বন্ধে জানতে পারেন। গিভেন্স অ্যান্ড প্রক্টর কেসে বলা হলো যে এই ক্ষেত্রেও উনি কী করতে পারবেন, উনি অ্যাকসেপ্ট করতে পারবেন এবং ওনার অ্যাকসেপ্টেন্সটা ভ্যালিড অ্যাকসেপ্টেন্স হিসেবে গণ্য হবে। কিন্তু খেয়াল রাখতে হবে নলেজ অফ অফারের সাথে মোটিভ অফ অ্যাকসেপ্টিং দ্য অফারকে তফাৎ করতে হবে। ধরেন আমি অফারটা জানি, অফারটা সম্বন্ধে আমি জ্ঞাত আছি, কিন্তু আমি অফারের জন্য না, আমি ধরেন মায়া মমতায় অথবা আউট অফ কনসায়েন্স আপনার অফারটা অ্যাকসেপ্ট করলাম, সেক্ষেত্রে আমার অ্যাকসেপ্টেন্সটা ভ্যালিড অ্যাকসেপ্টেন্স হবে। কারণ যদি নলেজ অফ অফার থাকে, তাহলে যে মোটিভই আমি অ্যাকসেপ্ট করি না কেন, সে মোটিভটা রেলিভেন্ট না। এর কেস হচ্ছে উইলিয়ামস ভার্সেস কাওয়ার্ডে। এখন একটা অফার যদি অফার করে এবং অফারের নিকট এটা পৌঁছে, অফার এটা বিভিন্নভাবে ঠিক আছে রেসপন্ড করতে পারে। প্রথমত অফারই এটাকে অ্যাকসেপ্ট করতে পারে। অ্যাকসেপ্টেন্স ইজ আনকোয়ালিফাইড অ্যাকসেপ্টেন্স অফ টার্মস অফ অফার। তার মানে আমি অফারের শর্ত হুবহু মেনে নিলেই এটা অফার হবে। কিন্তু আমি যদি অফারের শর্ত হুবহু মেনে না নেই, অফারের শর্ত পরিবর্তন করি অথবা অফারের শর্তে কোনো কিছু যোগ করি, তাহলে এটাকে কাউন্টার অফার হিসেবে গণ্য করা হবে, এবং কাউন্টার অফার হলে অরিজিনাল অফারটা ডেস্ট্রয় হয়ে যায়। এর কেস হচ্ছে হাইড ভার্সেস রেঞ্জ। ফর এক্সাম্পল, আমি 10,000 টাকায় আমার গাড়িটা আপনাকে বিক্রয়ের অফার দিলাম, এখন আপনি বললেন 8,000 টাকা দিব, তখন আপনার যে রেসপন্সটা এটাকে কাউন্টার অফার হিসেবে গণ্য করা হবে। তার মানে আপনি 8,000 বলার সাথে সাথে 8,000 পাউন্ড বলার সাথে সাথে আমার যে 10,000 পাউন্ডের যে অফারটা সেটা বাতিল হয়ে যাবে। এখন পরবর্তীতে যদি আপনি 10,000 টাকা এটা কিনতে রাজিও হন, তাহলে এটা কোনো অ্যাকসেপ্টেন্স হবে না, কারণ 10,000 টাকার অফারটা অলরেডি বাতিল হয়ে গেছে। আপনি যে 10,000 টাকায় কিনতে চাচ্ছেন, এটা একটা নিউ অফার হবে, যেটা অপরপক্ষ অফারই অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে। কিন্তু কাউন্টার অফারকে তফাৎ করতে হবে মেয়ার রিকোয়েস্ট ফর ইনফরমেশনের সাথে। এটা হচ্ছে ইতস্তত করে অফার সম্বন্ধে ভালো করে জানার চেষ্টা। এই ক্ষেত্রে অরিজিনাল অফারটা ডেস্ট্রয় হয়ে যাবে। ধরেন আমি আমার মোবাইল ফোন আপনার কাছে 10,000 টাকায় বিক্রি করতে চেয়েছি, এখন আপনি জিজ্ঞেস করলেন মোবাইল ফোনটা কী কালার, কী রং, কী মডেল। এতে আপনি কোনো শর্ত যোগ করছেন না অথবা চেঞ্জ করছেন না। এর ফলে পরবর্তীতে আমার এই রেসপন্সের ফলে আপনি যদি অ্যাকসেপ্ট করতে চান করতে পারবেন, কারণ মেয়ার রিকোয়েস্ট ফর ইনফরমেশন ডাজ নট নালিফাই দ্য অফার। এর কেস অথরিটি হচ্ছে স্টিভেনসন ভার্সেস ম্যাকলিন। এখন যদি অফারই
অ্যাকসেপ্ট করতে চায় অফারটা, তখন এই অ্যাকসেপ্টেন্সটা তাকে কার নিকট পৌঁছাইতে হবে? অফারের নিকট পৌঁছাইতে হবে। এটার কেস হচ্ছে অ্যান্ট্রোস ভার্সেস মাইন্ডস ফার্স্ট কর্পোরেশন। এই কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্সের নিয়ম ইউনিল্যাটারাল কন্ট্রাক্টের ক্ষেত্রে প্রযোজ্য না। ধরেন আপনাকে নদী সাঁতরে পার হতে পারলে 10,000 টাকা পুরস্কার দিবে, সেক্ষেত্রে আপনি জানায় নদী সাঁতরে পার হতে হবে না, নদী সাঁতরে পার হলেই ধরে নেওয়া হবে আপনার অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে। এখানে অ্যাকসেপ্টেন্স কমিউনিকেট করার কোনো দরকার নেই। জেনারেলি যদি অফারার বলে যে অফারই সাইলেন্ট থাকলে ধরে নেবে অ্যাকসেপ্টেন্স হবে, এটা আমরা সাধারণভাবে ধরে নিলেও যে মৌনতাই সম্মতির লক্ষণ। অফারার কখন মৌনতাকে সম্মতির লক্ষণ বলতে পারবে না। এর কেস হচ্ছে ফেল্টহাউস ভার্সেস পিনলে। জেনারেলি অ্যাকসেপ্টেন্সটা অফারের নিকট থেকে অফারের নজরে আসতে হয়, কিন্তু পোস্টাল রোল একটা এক্সেপশনের কথা বলছে। এক্সেপশন হচ্ছে অ্যাকসেপ্টেন্সটা যদি পোস্টে হয় অথবা টেলিগ্রামে হয়, সেক্ষেত্রে ধরে নেওয়া হবে অ্যাকসেপ্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে যে মোমেন্টে চিঠিটা পাঠানো হয়েছে। আদৌ চিঠিটা পৌঁছুক অথবা দেরিতে পৌঁছুক এটা কোনো বিষয় না। এর কেস হচ্ছে অ্যাডামস ভার্সেস লিনসন। কিন্তু এই পোস্টাল রুলের ফলে কিছু সমস্যা হতে পারে, এটা বিবেচনা করে হলাল সিকিউরিটিজ ভার্সেস হিউজেস কেসে বলা হয়েছে যে অফারের ইচ্ছা করলে পোস্টাল রুলের অ্যাকসেপ্টেন্স বাদ দিতে পারে। ফর এক্সাম্পল, অফারও যদি বলে যে অ্যাকসেপ্টেন্সটা তার নজরেই পৌঁছতে হবে অথবা 5 তারিখের মাঝে পৌঁছতে হবে, সেক্ষেত্রে 6 তারিখে আসলে অথবা তার নজরে না আসলে পোস্টাল রুল অনুসারে যখন পোস্ট করেছে তখন কোনো অ্যাকসেপ্টেন্স হবে না। এর কেস হচ্ছে হলাল সিকিউরিটিজ ভার্সেস হিউজেস। এখন অ্যাকসেপ্টেন্সের আগে যদি আবার অফারটা রিভিউ করে, সেক্ষেত্রে কিন্তু কোনো এগ্রিমেন্ট হবে না। এবং এই রিভোকেশনটা আগে হয়েছে না অ্যাকসেপ্টেন্সটা আগে হয়েছে সেটা তখন বিচার্য বিষয় হবে। রিভোকেশন অফ অফারের ক্ষেত্রে কোনো পোস্টাল রুল অ্যাপ্লাই হয় না, এবং রিভোকেশনটা রিলায়েবল থার্ড পার্টির মাধ্যমেও হতে পারে। এর কেস হচ্ছে ডিকেনসন ভার্সেস ডটস। ইউনিল্যাটারাল অফারের ক্ষেত্রে রিভোকেশনের কিছু নিয়ম আছে। দুনিয়ার সবাইকে উদ্দেশ্য করে যদি কোনো ইউনিল্যাটারাল অফার করা হয়, তাহলে যে মোডে যে চ্যানেলে অফারটা করা হয়েছে ঠিক সেই চ্যানেলেই অফারটা রিভোক করতে হয়। ধরেন এটা যদি প্রথম আলোতে বিজ্ঞাপন দিয়ে করা হয় যে নদীর সাঁতরে পার হওয়ার জন্য 10,000 টাকা, তাহলে এটা ফিরিয়ে নিতে হবে প্রথম আলোতেই আর একটা বিজ্ঞাপন দিয়ে। কিন্তু লক্ষ্য রাখতে হবে রিভোকেশন সাধারণত অ্যালাউড হবে না যদি পারফরমেন্স শুরু হয়ে যায়। এখন আপনি নদীর সাঁতরে পার হয়ে গেছেন অথবা মাঝপথে আছেন, তখন যদি বলা হয় যে আমি অফারটা ফিরিয়ে নিচ্ছি, তখন রিভোকেশনটা ভ্যালিড অ্যাকসেপ্টেন্স হবে বলে গণ্য করা হবে না। কিন্তু এক্ষেত্রে একটা এক্সেপশন আছে লাক্সারি ভার্সেস কুপারে। সেখানে বলা হয়েছে ধরেন নদীর সাথে পার হওয়ার জন্য 1 কোটি টাকা আমি অফার করলাম, সেক্ষেত্রে এটা অনেক বড় টাকা, লার্জ সাম অফ মানি ফর এ স্মল অ্যাক্ট, সেক্ষেত্রে অফারকে রিভোক করতে না দেওয়া অন্যায় হবে। এর কেস হচ্ছে লাক্সারি ভার্সেস কুপার। পরবর্তী ক্লাসে আমরা একটা প্রবলেম কোশ্চেন সলভ করে আপনাদেরকে দেখাবো। স্টে উইথ আস, স্টে উইথ গ্রেস ল একাডেমি। থ্যাংক ইউ ভেরি মাচ।